জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের মারাত্মক ক্ষতি হতে পারে। এরপরে জানাবো সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ। জানিয়ে দিব গাজা যুদ্ধে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইসরায়েলি নারীবন্দী। এবং সবশেষে জানিয়ে দিব যারা ইসরায়েলকে বাদ দিয়ে শুধু রাশিয়ার নিন্দা করছে তাদের ভণ্ড আখ্যায়িত হামজা ইউসুফের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের মারাত্মক ক্ষতি হতে পারে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়লে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ইসরায়েল। এমনটাই জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। মূলত হিজবুল্লাহর বৈচিত্র্যপূর্ণ ও বিপুল অস্ত্রের মজুতের কারণেই ব্যাপক ক্ষতির মুখে পড়বে ইসরায়েল। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি এই থিঙ্ক ট্যাঙ্কটি ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তাহলে এর ফলাফল কি হতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা করেছে। বিশেষ করে ইসরায়েলি কর্মকর্তারা ক্রমাগত হিজবুল্লাহর সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দেওয়ার কারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইএনএসএস এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 8 অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের 5000-এর বেশি ক্ষেপণাস্ত্র, রকেট সহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলা, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব হামলার অধিকাংশই প্রায় নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। এসব হামলায় এখন পর্যন্ত 29 ইসরায়েলের প্রাণহানিও হয়েছে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে 2006 সালের ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকেই ইসরায়েলের প্রধান হুমকি হয়ে উঠেছে হিজবুল্লাহ। সেই যুদ্ধের পর থেকেই নিজেদের অস্ত্রাগার বাড়িয়ে তোলার দিকে মনোযোগ দেয় গোষ্ঠীটি। প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহর কাছে অন্তত 1,50,000 ক্ষেপণাস্ত্র ও অন্যান্য মারণাস্ত্র আছে। এসব মারণাস্ত্রের মধ্যে মাঝারি পাল্লার নির্ভুল লক্ষ্যমাত্রার বিভিন্ন গাইডেড ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র এবং হাজারো মনুষ্যবিহীন আকাশযান তথা ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আছে। সাইবার ক্ষমতাও অনেক বাড়িয়েছে হিজবুল্লাহ। আইএনএসএস বলেছে, গোষ্ঠীটির সামরিক সক্ষমতার সঙ্গে সাইবার সক্ষমতা যুক্ত হলে তা ইসরায়েলের গুরুত্বপূর্ণ জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থায় ইসরায়েল যদি লেবাননের সঙ্গে যুদ্ধে যায় তবে তা কয়েক মাস ধরে চলতে পারে এবং এতে ইসরায়েলের মারাত্মক ক্ষতি হতে পারে। সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ। সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে। তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে, কিন্তু এরপরও তাদের থামানো যায়নি। এবার তাদের থামাতে সৌদি আরবেরা ধর্ণা দিয়েছে বলে দাবি করেছে হুতিরা। তারা জানিয়েছে, পশ্চিমাদের কথা মতো তাদের সঙ্গে সৌদি আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে তারা। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর শিরোনামে বলা হয়েছে, জাস্ট ট্রাই। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাশ, তনুরা, জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের প্রকাশিত এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিনিরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে। এজন্য মার্কিনিরা সৌদি আরব সফর করেছেন। সৌদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে, তুমি এটা চাইলে চেষ্টা করে দেখো। আর নিজের ভালো এবং দেশ ও অর্থনীতির স্থিতিশীলতা যদি চাও তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরো বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তোমাদের ভয়ঙ্কর বোকামি এবং বড় ব্যর্থতা। এক্ষেত্রে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এর
অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাবেল মানদেব এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। হুতিদের দাবি, গাজায় হামলা বন্ধ ও উপত্যকায় ত্রাণের সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এ হামলা চালিয়ে যাবে। অন্যদিকে হুতিদের হামলার কারণে পণ্যবাহী জাহাজগুলোকে হর্ন বা আফ্রিকা হয়ে ৩৫০০ কিলোমিটার পথ অতিরিক্ত পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। ফলে একদিকে যেমন পরিবহন ব্যয় বেড়েছে, অন্যদিকে সময়ও লাগছে অনেক বেশি। অন্যদিকে হুতিদের থামাতে লোহিত সাগরে একটি জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলি মিত্র দেশগুলো। এ জোট দেশটির বিভিন্ন স্থাপনায় হামলাও চালিয়েছে। তবে এত সবের পরও গোষ্ঠীটিকে দমাতে পারেনি তারা। গাজা যুদ্ধে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইসরায়েলি নারীবন্দী। গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এক ইসরায়েলি বন্দী। জানান, তাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা। এমনকি তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যোদ্ধা। যদিও শান্তভাবে সে প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দী থাকা তার মা। তারপরই গেল বছরের নভেম্বরে মা ও মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা। মুক্তি পেয়েই এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারীবন্দী। বহুল আলোচিত সেই বন্দীর নাম নোগা ওয়াইজ। চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর দেওয়া এক ফেসবুক পোস্টে তারা জানায়, মঙ্গলবার তেল আবিব থেকে সামরিক প্রশিক্ষণ স্নাতক সম্পন্ন করেন তিনি। দখলদার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নোগা জানান, দীর্ঘ অস্থিতিশীল পরিস্থিতির পর তিনি মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এজন্য তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মাশাকির তাস বিভাগে যোগ দেওয়ার জন্য মনস্থির করেন। এ পদে চাকরি করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান নোগা। তিনি মনে করেন ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি দেশের জন্য আরো বেশি অবদান রাখতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন। গেল বছরের ৭ অক্টোবর তাকে বন্দী করে হামাস যোদ্ধারা। দীর্ঘ ৫০ দিন জিম্মি থাকার পর গেল বছরের ২৫ নভেম্বর বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান ১৮ বছর বয়সী নোগা ও তার মা ৫৩ বছর বয়সী শিরি ওয়াইজ। তারপরই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নোগা জানান, বন্দী থাকার ১৪ দিনের মাথায় এক যোদ্ধা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। উদাহরণস্বরূপ তাকে একটি আংটিও দেন ওই যোদ্ধা। সে সময় ওই যোদ্ধা নোগাকে উদ্দেশ্য করে জানান, সবাই মুক্তি পাবে শুধু নোগা ছাড়া। সে তাকে বিয়ে করবে এবং গাজায় তার বাচ্চা লালন পালন করবে। যারা ইসরায়েলকে বাদ দিয়ে শুধু রাশিয়ার নিন্দা করছে তাদের ভণ্ড বলে আখ্যায়িত হামজা ইউসুফের। যারা ইসরায়েলকে বাদ দিয়ে শুধু রাশিয়ার নিন্দা করে তারা ভণ্ড। হামজা ইউসুফ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে ইঙ্গিত করে বলেছেন। সাবেক স্কটিশ ফার্স্ট মিনিস্টার এবং এসএনপি নেতা ইউসুফ ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে অভিযানের সঙ্গে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার পর বেঞ্জামিন নেতানিয়াহুর গাজায় বোমা বর্ষণের সাথে তুলনা করেছেন। কিয়েভের একটি শিশু হাসপাতালে সোমবার একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২২ জন নিহত হওয়ার পরে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন যে পুতিন সবচেয়ে খারাপ কাজের জন্য দায়ী ছিলেন। রাশিয়া ওই হামলা করেছে বলে ইউক্রেন দাবি করলেও পরে রাশিয়া প্রমাণসহ জানিয়েছে যে ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই স্কুলে আঘাত হানে। নিজের এক্স পেজে শেয়ার করা এক বার্তায় ইউসুফ বলেছেন, যদি একদিকে আপনি রাশিয়াকে তাদের হীনতার জন্য নিন্দা করেন কারণ তারা হাসপাতালে বোমা মেরেছে এবং শিশুদের হত্যা করেছে, কিন্তু অন্যদিকে দায় মুক্তি দেওয়া সহ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে যান যারা ১৪,০০০-এরও বেশি শিশুকে হত্যা করেছে এবং গাজার হাসপাতালগুলো ধ্বংস করেছে, তাহলে আপনি একজন মুনাফিক। লেবার পার্টি জয়লাভ করলেও সাধারণ নির্বাচনে মুসলিম এবং বামপন্থী ভোটারদের মধ্যে সমর্থন হারিয়েছে যখন তারা প্রাথমিকভাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকার করেছিল। বিপরীতে এসএনপি গত বছরের নভেম্বরে লড়াইয়ের সমাপ্তির দাবি করেছিল এবং একটি সংসদীয় প্রস্তাব করেছিল যা স্যার কেয়ারকে নেতৃত্ব থেকে পদত্যাগের আহ্বান জানায়। সূত্র দ্য টেলিগ্রাফ।